সালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথের চতুর্দশ অধ্যায় সম্ভাবনার এমসিকিউ নিয়ে। গত পর্বে আমরা টাইপ 1 ও টাইপ 2 নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনো এই পর্বগুলো দেখো নাই, অবশ্যই এই পর্বগুলো দেখে দেন তোমরা তৃতীয় পর্বটা করবা। তো 3 নম্বর পর্বে আমরা আলোচনা করব মুদ্রা নিয়ে। 3 নম্বর পর্বে আমরা আলোচনা করব মুদ্রা নিয়ে। দেখো, তুমি যদি একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করো তাহলে তুমি দুইটা ফলাফল পেতে পারো। একটা মুদ্রাকে আমরা যদি কয়বার নিক্ষেপ করি, একবার নিক্ষেপ করি, তাহলে আমরা ফলাফল পাবো কয়টা? ফলাফল পাবো আমরা দুইটা, একটা হচ্ছে হেড, অপরটি হচ্ছে টেল। তাহলে এখানে আমরা ফলাফল পাচ্ছি দুইটা, অর্থাৎ নমুনা বিন্দু হচ্ছে আমাদের দুইটা। আমরা যদি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করি তাহলে আমরা ফলাফল পাবো টোটাল চারটা। একটা মুদ্রাকে আমরা যদি দুইবার নিক্ষেপ করি তাহলে আমরা নমুনা বিন্দু পাবো টোটাল কয়টা? চারটা। এখানে আমরা নমুনা বিন্দু পাবো চারটা। একটা মুদ্রাকে আমরা যদি তিনবার নিক্ষেপ করি তাহলে আমরা নমুনা বিন্দু পাবো আটটা। একটা মুদ্রাকে আমরা যদি তিনবার নিক্ষেপ করি তাহলে আমরা নমুনা বিন্দু পাই কয়টা? নমুনা বিন্দু পাই টোটাল আটটা। তো এখন কথা হচ্ছে, আমি যদি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করি তাহলে ফলাফল পেয়েছিলাম চারটা, তিনবার নিক্ষেপ করলে আটটা, একবার নিক্ষেপ করলে পাচ্ছি কয়টা? একবার নিক্ষেপ করলে আমরা পাচ্ছি দুইটা। এখন কথা হচ্ছে, মনে রাখবা মুদ্রার বেলায় আমরা একটা সূত্রের মাধ্যমে এই যে নিক্ষেপের সংখ্যা অর্থাৎ নমুনা বিন্দুর সংখ্যা আমরা বের করতে পারি। যেমন মুদ্রার বেলায় আমরা মনে রাখবো 2 টু দি পাওয়ার n। মুদ্রার বেলায় আমরা মনে রাখবো 2 টু দি পাওয়ার n। এখানে 2 দ্বারা বোঝায় মুদ্রার পিঠ। এখানে 2 দ্বারা বোঝানো হয় মুদ্রার পিঠ। একটা মুদ্রার মধ্যে তোমার পিঠ রয়েছে দুইটা, এই 2 দ্বারা বোঝানো হবে মুদ্রার পিঠ, আর n দ্বারা বোঝানো হয় নিক্ষেপের সংখ্যা। n দ্বারা বোঝানো হয় নিক্ষেপের সংখ্যা। ধরো তোমাকে বলা হয়েছে একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, নমুনা বিন্দু কত? তাহলে মুদ্রার পিঠ কত? মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, নিক্ষেপ করছে একবার, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 হয় কত? 2। ঠিক আছে। এখন তোমাকে জিজ্ঞেস করছে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো, নমুনা বিন্দুর সংখ্যা কত? তাহলে একটা মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, নিক্ষেপ করছে দুইবার, তাহলে 2 স্কয়ার হবে তোমার 4। ধরো তোমাকে বলা হয়েছে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত? একটা মুদ্রা কয়বার নিক্ষেপ করছে? তিনবার, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা পাচ্ছি আমরা 2 কিউবে 8। ধরো তোমাকে বলা হয়েছে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো, নমুনা বিন্দুর সংখ্যা কত? তাহলে একটা মুদ্রা 5বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে মুদ্রার পিঠ হচ্ছে দুইটা, নিক্ষেপ করা হয়েছে 5বার, তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হয় 32। ঠিক আছে। এই সূত্রের মাধ্যমে 2 টু দি পাওয়ার n, এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই নমুনা বিন্দুর সংখ্যা বের করতে পারি। এখন কথা হচ্ছে, তোমাকে যদি কেউ বলে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত? তাহলে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করলে আমরা নমুনা বিন্দুর সংখ্যা পাই 8টা। যদি তোমাকে কেউ বলে তিনটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, তোমাকে কেউ বললো তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? তখনও তোমার নমুনা বিন্দুর সংখ্যা হবে 8। তখনও তোমার নমুনা বিন্দুর সংখ্যা হবে 8। মনে রাখবা, তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা যেই কথা, একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা একই কথা। তোমাকে যদি কেউ বলে 5 টাকার 5টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, তার মানে একটি মুদ্রাকে তারা 5বার নিক্ষেপ করছে। তো এখানে 5 টাকা লাগাই দেওয়া মানে হচ্ছে, তুমি মনে রাখবা মুদ্রার মধ্যে সবসময় পিঠ থাকবে দুইটা, একটা হচ্ছে হেড, অপরটি হচ্ছে টেল। তাহলে যত টাকার নোট বলুক না কেন, ওইখানে পিঠ থাকবে কয়টা? দুইটা। মুদ্রা থাকলে পিঠ থাকবে দুইটা, আর নিক্ষেপের সংখ্যাটা তুমি উপরে বসাই দিবা পাওয়ার হিসেবে। তখন তুমি এটা ক্যালকুলেশন করে যে আনসারটা পাবা সেটাই হচ্ছে তোমার নমুনা বিন্দুর সংখ্যা। তোমাকে যদি কেউ বলে 6টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, তার মানে হচ্ছে একটি মুদ্রা 6বার নিক্ষেপ করার সমান। এই কথাটা মনে রাখবা। এরপর এখান থেকে তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে কেবল। যদি মুদ্রার বেলায় কেবল শব্দটা থাকে তাহলে মনে রাখবা, কেবল দ্বারা আমরা বুঝবো যা বলবে তা। যা বলবে তা, এর কম বা বেশি হওয়া যাবে না। এর কম বা বেশি হওয়া যাবে না। বেশি হওয়া যাবে না। তাহলে মনে রাখবা, তোমাকে যদি মুদ্রার বেলা কেউ বলে কেবল একটি হেড, কেবল একটি টেল, কেবল একটি হেড, কেবল একটি টেল, তাহলে
কেবল দ্বারা বোঝানো হবে যা বলবে তা। এখানে একটি হেড বলছে, শুধুমাত্র একটি হেড থাকলে তুমি নিতে পারবা, অন্যগুলোর দিকে তোমার চোখ দেওয়ার কোনো দরকার নাই। মনে রাখবা কেবল শব্দটা থাকলে তুমি মনে রাখবা যা বলবে তা, এর কম বা বেশি হওয়া যাবে না। যতটুকুই বলছে ততটুকুর মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে, এর বেশি হইলেও যাইতে পারবা না, তুমি এর কমের দিকেও যেতে পারবা না। এরপর মনে রাখবা কমপক্ষে, আরেকটা শব্দ মনে রাখবা, সেটা হচ্ছে কমপক্ষে। দেখো আমরা আরেকটা শব্দ মনে রাখবো, সেটা হচ্ছে কমপক্ষে। যদি মুদ্রায় কমপক্ষে শব্দটা থাকে, তোমার প্রশ্নে যদি কমপক্ষে এই শব্দটা থাকে, তাহলে তুমি মনে রাখবা যা বলবে তা, এর বেশি হলেও সমস্যা নেই। মনে রাখবা কমপক্ষে শব্দটা যদি থাকে, যা বলবে তা, যা বলবে তা, এর বেশি হলেও সমস্যা নেই, এর বেশি হলেও সমস্যা নেই। তাহলে যদি কমপক্ষে শব্দটা থাকে, তাহলে তুমি মনে রাখবা যা বলবে তা, এর বেশি হলেও সমস্যা নেই। দেখো তোমাকে যদি বলে কমপক্ষে একটি হেড, তাহলে একটি হেড থাকলেও নিতে পারবা, তুমি দুইটি থাকলেও নিতে পারবা, তিনটি থাকলেও নিতে পারবা। কখন? যদি কমপক্ষে এই শব্দটা থাকে। এই শব্দ দ্বারা বোঝানো হয় যা বলবে তা, এর বেশি হলেও কি নেই, সমস্যা নেই। এরপর আরো একটা শব্দ তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বড়জোট। বড়জোট দ্বারা কি বোঝানো হয়? বড়জোট দ্বারা বুঝবা তুমি যা বলবে তা, যা বলবে তা, এর কম বা না থাকলেও সমস্যা নেই, এর কম বা না থাকলেও সমস্যা নেই, সমস্যা নেই। এখানে আমরা তিনটা শব্দের কথা বললাম। একটা হচ্ছে, প্রথমটা বলছিলাম কেবল। কেবল দ্বারা তুমি বুঝবা যা বলবে তা, কেবল দ্বারা তুমি বুঝবা যা বলবে তা, এর কম বা বেশি হওয়া যাবে না। এরপর বলছিলাম আমরা কমপক্ষে। কমপক্ষে দ্বারা তুমি বুঝবা যা বলবে তা, এর বেশি হলেও কি নেই, সমস্যা নেই। এরপর মনে রাখবা বড়জোট। বড়জোট বলতে তুমি ধরে নিবা যা বলবে তা, এর কম বা না থাকলেও কি নেই, সমস্যা নেই। কম হইলেও তুমি নিতে পারবা, না থাকলেও তুমি নিতে পারবা। ধরো তোমাকে কেউ বললো একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, 3টি বড়জোট 3টি আসার সম্ভাবনা কত? তাহলে বড়জোট 3টি, তাহলে 3টি মানে হচ্ছে 3টা টি, তাহলে তুমি 3টা টি থাকলেও নিতে পারবা, এর কম থাকলেও নিতে পারবা, 2টা টি থাকলেও নিতে পারবা, একটা টি থাকলেও নিতে পারবা, না থাকলেও তুমি নিতে পারবা। এই কথাটা মনে রাখবা। যখন তোমাকে বলবে একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, কেবল একটি ঠেল আসার সম্ভাবনা কত? তাহলে কেবল বলছে না, কেবল বলা মানে হচ্ছে যা বলবে তা, এর কম বা বেশি হওয়া যাবে না। তাহলে কেবল একটি ঠেল, তাহলে শুধুমাত্র একটি ঠেলই তুমি নিতে পারবা, এর বেশিও নিতে পারবা না, এর কমও নিতে পারবা না। এরপর যদি তোমাকে বলে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, কমপক্ষে 2টি হেড আসার সম্ভাবনা কত? তাহলে কমপক্ষে 2টি হেড, কমপক্ষে শব্দটা আছে, এর অর্থ হচ্ছে, তুমি মনে রাখবা কমপক্ষে শব্দটার অর্থ হচ্ছে যা বলবে তা, এর বেশি হলেও সমস্যা নেই। তাহলে 2টি হেডের কথা বলছে, তুমি 2টা হেড থাকলেও নিতে পারবা, 3টা থাকলেও নিতে পারবা। এই শব্দগুলো মনে রাখবা। বড়জোট শব্দের আরো একটি প্রতিশব্দ আছে, এই শব্দটা তুমি অবশ্যই মনে রাখবা। বড়জোট শব্দের আরো একটা প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে সর্বাধিক। সর্বাধিক, সর্বাধিক। বড়জোট শব্দের আরেকটা প্রতিশব্দ হচ্ছে সর্বাধিক। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কেবল, তারপর পেয়েছি কমপক্ষে, তারপর পেয়েছি বড়জোট। তাহলে কমপক্ষে, যদি তোমাকে কমপক্ষে শব্দটা থাকে, কমপক্ষে তুমি সবসময় কোন দিকে যেতে পারবা? কমপক্ষে শব্দটা থাকলে তুমি উপরের দিকে যেতে পারবা। আর বড়জোট যদি থাকে, তাহলে তুমি আসবা কোন দিকে? নিচের দিকে। বড়জোট শব্দটা থাকলে তুমি আসবা নিচের দিকে। এই শব্দগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবা। চলো আমরা এবার এমসিকিউ গুলো সমাধান করি। তো আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে, একটি মুদ্রা পরপর 3 বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত? একটি মুদ্রা কয়বার নিক্ষেপ করছে? 3 বার। তো আমরা বলছিলাম মুদ্রা কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে 2 দ্বারা বোঝানো হয় মুদ্রা ফিট। মুদ্রা কাকে সমর্থন করে? 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে 2টা হচ্ছে মুদ্রার ফিট আর n টা হচ্ছে নিক্ষেপের সংখ্যা। তাহলে এখানে মুদ্রা যেহেতু আছে, সেজন্য আমরা 2 দিব। এরপর কয়বার নিক্ষেপ করছে? 3 বার। তাহলে এখানে হবে কিউব। তাহলে 2 কিউবে হয় 8। তাহলে এখানে আমাদের आंसरটা হচ্ছে খ নাম্বার।
এরপর 34 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? 8টা। ঠিক আছে। এরপর দেখো 35 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে দুইটি নিরপেক্ষ মুদ্রা, কয়টা মুদ্রা? দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তার মানে হচ্ছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করা মানে হচ্ছে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কত? তাহলে এখানে মুদ্রা, যেহেতু মুদ্রা তাহলে আমরা 2 লিখবো। তাহলে এখানে কয়বার নিক্ষেপ করছে? দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করছে, তার মানে একটি মুদ্রা তারা দুইবার নিক্ষেপ করছে। তাহলে এখানে হবে কত? এখানে হবে 2। তাহলে 2 স্কয়ার, 2 স্কয়ার হবে তোমার 4, 2 স্কয়ার হবে তোমার 4। 35 নম্বরের উত্তর হবে তোমার 4। এরপর 36 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, 36 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। তাহলে 5 টাকার মুদ্রা, তাহলে এখানেও কয়টা ফিট? তোমার 2টা ফিট। ঠিক আছে। তাহলে কয়বার নিক্ষেপ করছে? 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করছে, তার মানে একটি 5 টাকার মুদ্রাকে তারা 4 বার নিক্ষেপ করছে। 4টি মুদ্রা, 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করার মানে হচ্ছে একটি 5 টাকার মুদ্রাকে তারা কয়বার নিক্ষেপ করছে? 4 বার। তাহলে এখানে আমাদের মুদ্রার পিঠ পাচ্ছি কয়টা? 2টা। আর নিক্ষেপ করছে কয়বার? 4 বার। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 আমরা জানি কত? 16। 2 টু দি পাওয়ার 4 হয় 16। এরপর 37 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে কি বলেছে? 2 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তার মানে 2 টাকার একটি মুদ্রাকে কয়বার নিক্ষেপ করছে? 4 বার। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 হয় 16। ঠিক আছে। এরপর 38 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলো। তাহলে একটি মুদ্রার পিঠ হচ্ছে 2টা, নিক্ষেপ করছে 5 বার। তাহলে এখানে উত্তরটা হবে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হয় 32। তোমাকে যদি এইরকমও বলতো প্রশ্নটা 5টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, এই কথাটার মান হচ্ছে একটি মুদ্রাকে তারা 5 বার নিক্ষেপ করছে। ঠিক আছে। এরপর 39 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। আগের প্রশ্নটা 5 টাকার 5টি মুদ্রা, তার মানে একটি 5 টাকার মুদ্রাকে তারা কয়বার নিক্ষেপ করছে? 5 বার নিক্ষেপ করছে। তারা 5 টাকার একটি মুদ্রাকে কয়বার নিক্ষেপ করছে? 5 বার। 5 টাকার 5টি মুদ্রা মানে হচ্ছে একটি 5 টাকার মুদ্রাকে কয়বার নিক্ষেপ করার সমান? 5 বার নিক্ষেপ করার সমান। তাহলে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 সমান হয় 32। ঠিক আছে। এরপর 40 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করলে সর্বাধিক, সর্বাধিক মানে আমি বলছিলাম সর্বাধিক কার সমান হয়? বড় জোড়ে সমান হয়। সর্বাধিক কার সমান হয়? সর্বাধিক বড় জোড়ে সমান হবে। দুইটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে বলা হয়েছে দুইটি নিরপেক্ষ মুদ্রা, কয়টা মুদ্রা? 2টা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে, তার মানে একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করছে। তো দেখো একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে আমরা নমুনা বিন্দু পাই কয়টা? নমুনা বিন্দু পাই 4টা। তাহলে এখানে আমাদের মোট ফলাফলটা কত? মোট ফলাফলটা হচ্ছে আমাদের 4। ঠিক আছে। তো এরা আমাদেরকে প্রশ্নের মধ্যে কি জিজ্ঞেস করছে? আমাদের প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করছে সর্বাধিক 2টি এইচ, সর্বাধিক 2টি এইচ। তাহলে সর্বাধিক মানে বলছিলাম আমি, সর্বাধিক মানে হচ্ছে বড়জোর। বড়জোর শব্দটার অর্থ হচ্ছে যা বলবে তা, এর কম বা না থাকলেও সমস্যা নাই। তো দেখো এখানে সর্বাধিক 2টা এইচ, এখানে 2টা এইচ আছে, তাহলে এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে নাই। ঠিক আছে। তো বড়জোর শব্দের অর্থ হচ্ছে যা বলবে তা, এর কম বা না থাকলেও সমস্যা নাই। তাহলে এখানে 2টা আছে, সর্বাধিক 2টার কথা বলছিল, এখানে 2টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটাও নাই। তাহলে আমরা সবগুলাই নিতে পারতেছি। তাহলে 4/4 আমরা এখানে কাটাকাটি করলে কত পাবো? 4/4 এখানে কাটাকাটি করলে আমরা পাবো 1। আমরা কত পাচ্ছি? আমরা পাবো 1। তাহলে এখানে উত্তরটা হবে 1। ঠিক আছে। এরপর 41 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, 41 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? 41 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো। তাহলে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো মানে হচ্ছে একটি মুদ্রাকে তারা 2 বার নিক্ষেপ করছে। ঠিক আছে। নিক্ষেপ করলে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো এখান থেকে আমরা যদি এই প্রশ্নটা সমাধান করি, তারা বলছে এখানে একটি মুদ্রাকে, দুইটি নিরপেক্ষ মুদ্রাকে তারা একবার নিক্ষেপ করছে। তাহলে দুটি নিরপেক্ষ মুদ্রা মানে একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা। তাহলে একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে আমরা নমুনা বিন্দু পাই কয়টা? নমুনা বিন্দু পাই 4টা। তাহলে আমাদের মোট ফলাফল হচ্ছে 4। ঠিক আছে। এবার দেখো এরপর তারা কি বলছে এখানে? তারা বলছে কমপক্ষে একটি টেল। তাহলে কমপক্ষে বলতে আমরা কি বুঝি? যা বলবে তা, এর বেশি হলেও সমস্যা নেই। তাহলে একটা টেল থাকলেও নিতে পারবো আমরা, একটার বেশি থাকলেও আমরা নিতে পারবো। ঠিক আছে। তো দেখো তাহলে কমপক্ষে একটি টেল। তাহলে দেখো এখানে একটা টেল আছে, এখানেও একটা টেল আছে, এখানে 2টা টেল আছে। তো কমপক্ষে শব্দের অর্থ হচ্ছে
যা বলবে তা এর বেশি হলো সমস্যা নেই। তাহলে এখানে একটা থাকার কারণে আমরা এটা নিতে পারবো, এইখানেও একটা থাকার কারণে এটা নিতে পারবো, আবার এখানেও একটা থাকার কারণে আমরা এটা নিতে পারবো। ঠিক আছে, তো এটাও আমরা নিতে পারতেছি, এখানে দুইটা আছে। তো কমপক্ষে শব্দের অর্থ হচ্ছে যা বলবে তা এর বেশি হলো সমস্যা নেই। তাহলে একটির কথা বলছে, একটি থাকলে নিব আমরা টেল, আবার দুইটা থাকলেও নিতে পারবো, তিনটা থাকলেও নিতে পারবো, কারণ কমপক্ষে শব্দের অর্থ হচ্ছে যা বলবে তা এর বেশি হলো সমস্যা নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি কয়টা? তিনটা। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে 3/4। এখানে আমাদের উত্তরটা হবে কত? 3/4। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে 3/4। এরপর 42 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 42 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে বড়জোর একটি টি আসার সম্ভাবনা কত? তাহলে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করবে, কয়বার? 3বার। তাহলে বড়জোর, বড়জোর শব্দের অর্থ হচ্ছে যা বলবে তা এর কম বা না থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা কম থাকলেও নিব, আবার না থাকলেও নিব। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে তারা, বড়জোর একটি টি। ঠিক আছে, তো দেখো একটি মুদ্রাকে আমরা যখন কয়বার নিক্ষেপ করব? 3বার। আমরা যখন একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করব নমুনা বিন্দু পাবো টোটাল কয়টা? 8টা। তাহলে আমাদের মোট ফলাফল হচ্ছে 8। এরপর বলছে বড়জোর একটি টি। তাহলে বড়জোর একটি টি মানে একটা টি থাকলেও আমরা নিতে পারবো বড়জোর। তাহলে বড়জোর কয়টা? বড়জোর না কমপক্ষে বলছিল এখানে আমাদের প্রশ্নের মধ্যে, বলছে বড়জোর একটি টি। তাহলে বড়জোর মানে হচ্ছে যা বলবে তা এর কম বা না থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা এটাকে নিতে পারবো। এখানে একটা আছে বড়জোর, একটা আছে, এখানেও একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে এটাকে নেওয়া যাবে না। এখানে একটা আছে, এখানে দুইটা আছে, এটাকেও নেওয়া যাবে না। এখানে দুইটা আছে, এটাকেও নেওয়া যাবে না। এখানে তিনটা আছে, এটাকেও নেওয়া যাবে না। বড়জোর হচ্ছে যা বলবে তা এর কম বা না থাকলেও সমস্যা নেই। তো এখানে তো একটাও নাই, তাহলে এটারও আমরা নিতে পারবো। এখানে আমরা এটারও নিতে পারবো। তাহলে এখানে পাচ্ছি কয়টা? 3টা। তাহলে আমরা উত্তরটা হবে 3/8। আমাদের উত্তরটা হবে কত? 3/8। তাহলে আমাদের উত্তরটা হবে 3/8, অর্থাৎ 42-এর খ নাম্বার। 42-এর উত্তরটা হবে কত? খ নাম্বার। তো দেখো আমাদের 42-এর উত্তরটা হবে, হ্যাঁ সরি, এখানে 42-এর উত্তরটা হবে ক নাম্বার। 42-এর উত্তরটা হবে কত? খ নাম্বার। কেন দেখো একটু লক্ষ্য করো, এখানে আমরা টোটাল বিন্দু পেয়েছিলাম কয়টা? 4টা বিন্দু পেয়েছিলাম, 4টা। এখানে হবে কত? এখানে হবে 4। তাহলে কাটাকাটি করলে 1/2, কাটাকাটি করলে 1/2। তাহলে এখানে উত্তরটা হবে খ নাম্বারটা, অর্থাৎ হাফ। আমাদের বলছিল বড়জোর একটি টি। তাহলে বড়জোর একটি টি আমরা যদি একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করি মোট ফলাফল পাই কয়টা? 8টা। তাহলে বড়জোর একটি টি, তাহলে একটা টি আছে এরকম পাচ্ছি 3টা, একটাও নাই এরকম পাচ্ছি একটা। টোটাল নমুনা বিন্দু, অর্থাৎ আমাদের অনুকূল ফলাফল পাচ্ছি কয়টা? অনুকূল ফলাফল পাচ্ছি আমাদের 4টা। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে, এখানে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে যদি আমরা 8 কে কাটি, 4 দিয়ে যদি আমরা 8 কে কাটি, তাহলে এখানে পাই আমরা হাফ। যেহেতু এখানে হাফ আসছে তাহলে আমাদের উত্তরটা হবে ক নাম্বারটা। ঠিক আছে, এবার 43 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 43 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা 2বার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা কত? তাহলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনার কথা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করছে, এখানে একটু আবার দেখো, একটি নিরপেক্ষ মুদ্রা 2বার নিক্ষেপ করা হয়েছে। তাহলে 2বার নিক্ষেপ করলে আমরা মোট ফলাফল পাই কয়টা? 4টা। তাহলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা আমাদের বের করতে বলছে। তো দেখো সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনাটা কত আসে। তো দেখো একটা মুদ্রাকে আমরা যখন কয়বার নিক্ষেপ করব? 2বার নিক্ষেপ করব। 2বার নিক্ষেপ করলে আমরা এখানে মোট ফলাফল পাচ্ছি কয়টা? মোট ফলাফল পাচ্ছি 4টা। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশিবার টি আসার সম্ভাবনা কত? তাহলে সবচেয়ে বেশিবার টি আছে এখানে একটাতে, অর্থাৎ দুইটাই টি আছে। এরকম কয়টা আছে? একটাই আছে। তাহলে আমাদের নমুনা বিন্দু হবে, অর্থাৎ আমাদের অনুকূল ফলাফল হবে 1। তাহলে 1/4। আমাদের উত্তরটা হবে 1/4। এরপর 45 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 45 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি মুদ্রা 2বার নিক্ষেপ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা ঘটার সম্ভাবনা কত? একই ঘটনা ঘটার সম্ভাবনাটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা যখন একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করব, আমরা যখন একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করব? 2বার নিক্ষেপ করব। একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করলে আমরা মোট ফলাফল পাই কয়টা? 4টা। তাহলে একই ফলাফল আসার সম্ভাবনা কত? দেখো এখানে একই ফলাফল আসছে, এটাতে একই ফলাফল আসছে। ঠিক আছে, আবার এটা তো একই ফলাফলটা আসছে। তাহলে দুইটার মধ্যে তোমার একই ফলাফল আসছে, অর্থাৎ এইচএস টিটি, অর্থাৎ হ্যাট হ্যাট টেল টেল এরকম আছে কয়টাতে? দুইটাতে, অর্থাৎ দুইটাই হ্যাট দুইটাই টেল এরকম আছে কয়টাতে? দুইটাতে। তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 2। এখানে আমরা কাটাকাটি করলে পাচ্ছি হাফ।
কাটাকাটি করলে কত পাচ্ছি হাফ, তাহলে এখানে আমাদের উত্তরটা হবে হাফ। ঠিক আছে, এরপর 46 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে 46 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। তাহলে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা মানে হচ্ছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা। তাহলে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? এটাও হবে তোমার হাফ একই ফলাফল পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা যখন একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করব মোট ফলাফল পাই 4টা, একই ফলাফল পাই আমরা কয়টা? 2টা। হ্যাট হ্যাট ট্যাল ট্যাল, হ্যাট হ্যাট আরেকটা হচ্ছে ট্যাল ট্যাল, একই ফলাফল পাই আমরা কয়টা? 2টা, অর্থাৎ হ্যাট হ্যাট আরেকটা হচ্ছে ট্যাল ট্যাল। তাহলে একই ফলাফল পাচ্ছি আমরা 2টার মধ্যে, তাহলে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 2। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে পাচ্ছি হাফ। ঠিক আছে, এরপর 47 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, তার মানে হচ্ছে একটা মুদ্রাকে তারা দুইবার নিক্ষেপ করছে। ঠিক আছে, দুইটি হ্যাট না আসার সম্ভাবনা কত? দুইটি হ্যাট, তাহলে দুইটাই হ্যাট, তাহলে দুইটাই হ্যাট। আমরা যখন একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করব তখন আমাদের নমুনা বিন্দুগুলো হয় এরকম হ্যাট হ্যাট, তারপর হয় হ্যাট ট্যাল, তারপর হয় ট্যাল হ্যাট, ট্যাল হ্যাট, তারপরটা হয় ট্যাল ট্যাল। তাহলে এগুলো হচ্ছে আমাদের নমুনা বিন্দু। আমরা যখন একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করব? দুইবার নিক্ষেপ করব। তাহলে আমাদেরকে বলছে দুইটাই হ্যাট না আসার সম্ভাবনা কত? তাহলে দুইটাই হ্যাট আসতে পারবে না। তাহলে দুইটাই যদি হ্যাট না আসে তাহলে হ্যাট দুইটা বাদ দিয়ে দাও, হ্যাট দুইটা বাদ দিয়ে দাও। তাহলে এখানে তোমার হ্যাট দুইটা ছাড়া আরো থাকতেছে কয়টা? 3টা। তাহলে এই 3টাই হচ্ছে তোমার অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3টা, মোট ফলাফল ছিল তোমার কয়টা? 4টা। ঠিক আছে, অনুকূল ফলাফল পেয়েছো কয়টা? 3টা, তার মানে উত্তরটা হবে 3/4। এরপর 48 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। 48 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুইটি ট্যাল না আসার সম্ভাবনা কত? একই প্রশ্ন। আমরা যখন দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করব বা একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করব তখন আমাদের নমুনা ক্ষেত্রটা হয় এরকম হ্যাট হ্যাট, তারপর হয় হ্যাট ট্যাল, তারপর হয় আমাদের ট্যাল, এটা হবে ট্যাল হ্যাট, তাহলে এটা হবে ট্যাল হ্যাট, আরেকটা হবে ট্যাল ট্যাল। তো আমরা যখন একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করব তখন আমাদের নমুনা ক্ষেত্রটা হয় এরকম। নমুনা বিন্দু হচ্ছে মোট কয়টা? এখানে 4টা। ঠিক আছে, তাহলে দুইটাই ট্যাল, তাহলে দুইটা ট্যাল না আসার সম্ভাবনাটা বের করতে বলছে। দুইটা ট্যাল বাদ দিয়ে দাও, তাহলে দুইটাই ট্যাল বাদ দিয়ে দিলে এখানে তোমার আর বিন্দু থাকতেছে কয়টা? 3টা। তাহলে তোমার অনুকূল ফলাফল হচ্ছে 3, তার মানে উত্তর হবে 3/4। ঠিক আছে, এরপর 49 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। 49 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে 49 নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে দুটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে হ্যাট অপেক্ষা অধিকতর ট্যাল পাওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে একটা শব্দ আছে অধিকতর। যদি কোনো অঙ্কের মধ্যে অধিকতর শব্দটা থাকে, হ্যাট অপেক্ষা ট্যাল, ট্যাল অপেক্ষা হ্যাট, এরকম যদি শব্দ থাকে, অধিকতর শব্দটা থাকে, তাহলে তুমি মনে রাখবা এখানে নিক্ষেপের সংখ্যাটা আগে দেখবা। নিক্ষেপের সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে তুমি বলবা অর্ধেক অর্ধেক, অর্থাৎ তোমার উত্তরটা হবে হাফ। যদি তোমাকে কখনো বলা হয় হ্যাট অপেক্ষা অধিকতর ট্যাল অথবা ট্যাল অপেক্ষা অধিকতর হ্যাট, অথবা তোমাকে বলতে পারে হ্যাট এসে ট্যাল বেশি, ট্যাল এসে হ্যাট বেশি, এরকম যদি প্রশ্ন করে তাহলে তুমি আগে এখানে নিক্ষেপের সংখ্যাটা দেখবা। নিক্ষেপের সংখ্যাটা হচ্ছে এখানে 3, তার মানে নিক্ষেপের সংখ্যাটা বিজোড়। যদি নিক্ষেপের সংখ্যাটা বিজোড় হয় তাহলে তুমি উত্তরটা বলে দিবা হাফ, উত্তরটা বলে দিবা হাফ। আর যদি জোড় হয় তুমি একটু দেখে করবা এটা। এরপর এখানে একটা উদ্দীপক দেয়া আছে, নিচের তত্ত্বের আলোকে 50 ও 51 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে বলছে দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। তাহলে দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা মানে হচ্ছে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করার সমান। তো তারা কি বলছে? কমপক্ষে একটি ট্যাল পাওয়ার সম্ভাবনা কত? এখন তুমি যদি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করো তাহলে তোমার নমুনা ক্ষেত্রটা হবে হ্যাট 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 ট্যাল, তারপর হবে ট্যাল হ্যাট, তারপর হবে ট্যাল ট্যাল। এটা হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। ঠিক আছে, তো এখানে বলছে কমপক্ষে একটি টি পাওয়ার, অর্থাৎ কমপক্ষে একটি ট্যাল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে কমপক্ষে শব্দটা আছে, তাহলে যা বলবে তা, এর বেশি হলো সমস্যা নাই। তাহলে একটার কথা বলছে, তাহলে আমরা একটা থাকলেই নিতে পারবো, একটা দুইটা তিনটা, এর বেশি হলো নিতে পারবো। তাহলে এখানে একটা আছে সেজন্য এটাকে নিলাম, এখানেও একটা আছে সেজন্য এটাকে নিলাম, এখানে দুইটা আছে এটারও নিতে পারবো, কারণ এখানে কমপক্ষে শব্দটা আছে। কমপক্ষে শব্দের অর্থ হচ্ছে যা বলবে তা, এর বেশি হলেও সমস্যা নাই। তাহলে এখানে একটি টি এর কথা বলা আছে, অর্থাৎ একটা ট্যালের কথা বলা আছে। আমি দুইটা ট্যাল থাকলেও নিতে পারবো, তিনটা ট্যাল থাকলেও নিতে পারবো, কারণটা হচ্ছে এখানে কমপক্ষে শব্দটা আছে। তো এখানে কমপক্ষে শব্দটা থাকার কারণে আমরা মূলত এখানে অনুকূল ফলাফল পাচ্ছি কত? অনুকূল ফলাফল পাচ্ছি আমরা 3টা। অনুকূল ফলাফল পাচ্ছি কয়টা? অনুকূল ফলাফল পাচ্ছি 3টা। তাহলে আমার মোট নমুনা বিন্দু ছিল কয়টা? মোট নমুনা বিন্দু ছিল 4টা, অনুকূল ফলাফল পেয়েছি 3টা। তাহলে উত্তরটা হবে
3/4। এরপর 51 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে বলা হয়েছে একটি এইচ, শুধু একটা এইচ পাওয়ার সম্ভাবনা। তো দেখো, তুমি যখন একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করবা, তুমি যখন একটা মুদ্রাকে, দেখো এটা একটু আমি আবার লিখতেছি, একটা মুদ্রাকে আমরা যখন কয়বার নিক্ষেপ করব, দুইবার নিক্ষেপ করব, তাহলে আমরা আমাদের নমুনা ক্ষেত্রটা দ্বারাই হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। তো এখানে বলছে একটি হেড পাওয়ার সম্ভাবনা, তাহলে এখানে তোমার নমুনা বিন্দু ছিল কয়টা? 4টা। তাহলে একটাই কি আসতে পারবে? একটাই তোমার হেড আসতে পারবে। তাহলে একটা হেড আছে এখানে, একটা হেড আছে এখানে। তাহলে এখানে আমরা যদি কত দিই, এখানে আমরা একটা হেড পাচ্ছি কয়টাতে? 2টাতে। তার মানে আমাদের অনুকূল ফলাফল হচ্ছে 2টা, কাটাকাটি করলে এখানে আমরা উত্তরটা পাবো হাফ। ঠিক আছে, 51 নম্বর প্রশ্নের উত্তরটা হবে হাফ। এরপর 52 নম্বর আর 53 নম্বর প্রশ্নগুলো লক্ষ্য করো, এখানে একটা তারা উদ্দীপক দিয়ে দিছে, নিচের তত্ত্বের ভিত্তিতে 52 ও 53 নম্বর প্রশ্নের উত্তর দাও। দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো। তাহলে কয়টা মুদ্রার কথা বলা আছে? 2টা মুদ্রা। তাহলে 2টা মুদ্রা যখন আমরা একসাথে নিক্ষেপ করব, অর্থাৎ একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করব, তখন আমাদের নমুনা ক্ষেত্রটা দাঁড়ায় হেড হেড, হেড টেল, তারপর হয় টেল হেড, টেল টেল। এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। তো এখানে বলছে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত? কয়টা টেলের কথা বলা হয়েছে? 2টা টেল। তাহলে এখানে 2টা টেল আছে, আমাদের মোট নমুনা বিন্দু কয়টা? এখানে সম্ভাবনাটা বের করতে বলছে না। তাহলে সম্ভাবনা সমান আমরা কি জানি? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফলাফল। তাহলে আমাদের মোট ফলাফল হচ্ছে 4টা। তাহলে এখানে প্রশ্নের মধ্যে অনুকূল ফলাফলটা দেওয়া আছে, এখানে অনুকূল ফলাফলের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে 2টি টেল। তাহলে 2টি টেল পাবো এরকম হচ্ছে কয়টা? একটা। তাহলে এখানে দেখো, এখানে আমরা 2টাই কত পাবো? 2টাই টেল। তাহলে এরকম পাচ্ছি কয়টা? একটা। তাহলে আমাদের উত্তর হবে ক নাম্বারটা। ঠিক আছে। এরপর 53 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, বড়জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে বড়জোর আছে, বড়জোর বলতে যা বলবে তা, এর কম বা না থাকলেও সমস্যা নেই, এর কম বা না থাকলেও সমস্যা নেই। তাহলে বড়জোর শব্দের অর্থ হচ্ছে যা বলবে তা, এর কম বা না থাকলেও সমস্যা নেই। তো দেখো, এখানে আমরা মোট নমুনা বিন্দু পেয়েছি কয়টা? 4টা। তাহলে এখানে বড়জোর একটা হেডের কথা আছে, তাহলে একটা, তুমি একটা নিতে পারবা, এর কম থাকলেও নিতে পারবা বা না থাকলেও নিতে পারবা। তাহলে একটা, 2টা, 3টা, এরকম কয়টা আছে? 3টা। তাহলে এখানে উত্তরটা হবে 3/4। এরপর 54 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে নিচের তত্ত্বের আলোকে 54 ও 55 নং প্রশ্নের উত্তর দাও। দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত? এটা পারার কথা, এটা আমরা আগে সমাধান করছি। এরপর বড়জোরে একটি হেড, এটাও আমরা আগে সমাধান করেছি। এরপর 56 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 2টাই হেড হবে। তাহলে এরকম আমাদের 2টাই হেড আসে, এরকম অনুকূল ফলাফল দ্বারা কয়টা? একটা। তাহলে 1/4, উত্তরটা হবে আমাদের 1/4। 56 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 1/4। এগুলো আমরা আগে সমাধান করছি। এরপর 57 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? এটাও আমরা আগে সমাধান করছি। এখানে কমপক্ষে শব্দটা আছে, কমপক্ষে থাকার অর্থ হচ্ছে যা বলবে তা, এর বেশি হলো সমস্যা নেই। ঠিক আছে। এরপর আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে আমাদের 58 ও 59 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, কোনো এইচ না পাওয়ার সম্ভাবনা কত? এই প্রশ্নটা নতুন, 58 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলছে কোনো এইচ না পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ একটাও এইচ আসতে পারবে না। তাহলে একটাও এইচ আসতে পারবে না কয়টার মধ্যে? দেখো, আমরা যখন একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করব, তখন আমাদের নমুনা ক্ষেত্রটা দাঁড়ায় হেড হেড, হেড টেল, তারপর দাঁড়ায় টেল হেড, টেল টেল। ঠিক আছে, টেল টেল। তো দেখো, এরপর আমাদের মোট নমুনা বিন্দু হচ্ছে কয়টা? 4টা, অর্থাৎ মোট ফলাফল হচ্ছে 4টা, একটাও এইচ আসতে পারবে না। তো এরকম আছে একটা, তাহলে এখানে অনুকূল ফলাফল হচ্ছে 1, উত্তরটা হবে 1/4। আমাদের 58 নম্বর প্রশ্নের উত্তর হবে 1/4। ঠিক আছে। এরপর 59 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে বলছে কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে কমপক্ষে শব্দটা আছে, তাহলে একটা এইচ থাকলেও নিতে পারবা, এর বেশি থাকলেও নিতে পারবা। দেখো, এখানে একটা এইচ আছে, এটারে নিব, এখানে একটা এইচ আছে, এটারে নিব, এখানে একটার বেশি আছে, সেজন্য এটারও নিব। তাহলে এখানে উত্তরটা দাঁড়াবে আমাদের মোট ফলাফল ছিল কয়টা? 4টা। তাহলে অনুকূল ফলাফল পেয়েছি আমরা কয়টা? 3টা। তাহলে 3/4, উত্তরটা হবে খ নাম্বারটা। এরপর 60 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, 60 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, উভয় মুদ্রায় টোটাল, অর্থাৎ 2টাই টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 2টাই টেল, তাহলে 2টাই টেল পাওয়ার সম্ভাবনাটা আমাদের বের করতে বলছে। তাহলে 2টা টেল আসে কয়বার? দেখো, এখানে 2টা টেল আসছিল কোথায়? এতেও একটা,
একটা, ঠিক আছে। আমাদের মোট ফলাফল হচ্ছে কয়টা? 4টা, দুইটাই টেল। তাহলে দুইটাই টেল আছে কয়টাতে? একটা বিন্দুর মধ্যে। তাহলে 1/4, উত্তরটা হবে 1/4। কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? এটা তোমরা নিজেরাই সমাধান করবা। এরপর 62 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 62 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তো দেখো, একটি নিরপেক্ষ মুদ্রাকে কয়বার নিক্ষেপ করছে তারা? একটি নিরপেক্ষ মুদ্রাকে তারা টোটাল 3বার নিক্ষেপ করছে, কমপক্ষে একটি হেড। তাহলে দেখো, একটি নিরপেক্ষ মুদ্রাকে আমরা যখন 3বার নিক্ষেপ করব তখন আমাদের মোট নমুনা বিন্দু দাঁড়ায় কয়টা? 8টা। মোট নমুনা বিন্দু দাঁড়ায় 8টা। তাহলে কমপক্ষে এখানে পাচ্ছি আমরা 8, মোট নমুনা বিন্দু পাচ্ছি 8, অর্থাৎ মোট ফলাফল পাচ্ছি 8, কমপক্ষে একটি হেড। তাহলে কমপক্ষে একটি হেড মানে কি? একটা থাকলেও নিতে পারবো, এর বেশি থাকলেও আমরা নিতে পারবো। তাহলে একটা থাকলেও নিতে পারবা, এর বেশি থাকলেও নিতে পারবা। তাহলে দেখো, এখানেও আছে, এখানেও একটার বেশি আছে, এখানেও একটার বেশি আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে, সবগুলোর মধ্যে আছে, বাট একটার মধ্যে নাই। তাহলে এটাই বাদ যাবে। তাহলে এটা বাদ গেলে এখানে হবে 7/8। আমাদের উত্তরটা দাঁড়ায় 7/8, অর্থাৎ গ নাম্বারটা। এরপর 63 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? 7/8, ঠিক আছে। তো এরপর 64 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 64 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে তোমাকে, এখানে বলা হয়েছে 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে কমপক্ষে একটি হেড, তাহলে একটা থাকলেও নিতে পারবা, একের বেশি থাকলেও নিতে পারবা। তাহলে আমাদের 64 নাম্বার প্রশ্নের উত্তরটা কত হয় দেখো তো। 64 নাম্বার প্রশ্নটা আমরা আগেও একবার সমাধান করছি, সেটা হচ্ছে 7/8, ঠিক আছে। তাহলে নিচের তত্ত্বের আলোকে 65 এবং 66 নং প্রশ্নের উত্তর দাও। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, দুটি এইচ এবং একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? 65 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে দুইটি এইচ এবং একটি টি। তাহলে এই দুইটা কথার মাঝখানে এবং শব্দটা আছে, মনে রাখবো। চক্কা এবং মুদ্রার বেলায় এবং কথাটা থাকলে দুইটা কথাকে সমর্থন করতে হবে। দুইটা কথা বলতে এখানে একটা মুদ্রাকে তুমি যখন 3বার নিক্ষেপ করবা তখন তুমি মোট নমুনা বিন্দু পাবা কয়টা? 8টা। এই 8টা বিন্দুর মধ্যে অবশ্যই একটা বিন্দু তুমি এমন বিন্দুগুলো নিতে পারবা যেগুলোর মধ্যে দুইটা এস একটা টি আছে। এবং শব্দটা থাকার কারণে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এমন বিন্দুটা তুমি নিতে পারবা যেটার মধ্যে দুইটা এস আছে আর একটা টি আছে। তাহলে এইরকম কোন গুণগুলো দেখি আমরা। আমরা যখন একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করব? একটা মুদ্রাকে আমরা যখন 3বার নিক্ষেপ করব তখন আমাদের মোট ফলাফলটা দাঁড়ায় 8। তাহলে এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল দুইটা এস একটা টি। তাহলে এরকম কয়টা পাচ্ছি? একটা। এটাও আমরা দুইটা এস একটা টি আছে, এর মধ্যে এটার মধ্যেও দুইটা এস একটা টি আছে, আর একটার মধ্যেও নাই। তাহলে এখানে আমাদের অনুকূল ফলাফল দাঁড়াচ্ছে 3। তাহলে 3/8 আমাদের উত্তরটা হবে কত? 3/8, ঠিক আছে। তো দেখো, আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে এখানে 65 নম্বরে 3/8। এরপর 66 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 66 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তো দেখো, একটা মুদ্রাকে তুমি যখন 3বার নিক্ষেপ করবা কমপক্ষে একটি এইচ। তো দেখো, একটা মুদ্রাকে আমরা যখন 3বার নিক্ষেপ করব মোট ফলাফল হচ্ছে আমাদের 8টা, কমপক্ষে এইচ বলতে কমপক্ষে একটি এইচ। তাহলে একটা থাকলেও নিতে পারবো, দুইটা থাকলেও নিতে পারবো, তিনটা থাকলেও নিতে পারবো, 4টা থাকলেও নিতে পারবো। কমপক্ষে শব্দটা আছে, কমপক্ষে শব্দের অর্থ হচ্ছে যা বলবে তা, এর বেশি হলেও সমস্যা নেই। তাহলে দেখো, এটা নিতে পারবো আমরা, এটা দিয়ে নিতে পারবো, এটাকে নেওয়া যাবে, এটাকেও নেওয়া যাবে, এটাকেও নেওয়া যাবে, এটাকেও নেওয়া যাবে, এটাকেও নেওয়া যাবে। কমপক্ষে এখানে দেখো একটার মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর মধ্যে অবশ্যই একটা এইচ আছে অথবা একটার বেশি আছে। তাহলে যেগুলোর মধ্যে এইচ আছে সেগুলো আমরা অবশ্যই নিতে পারবো। তাহলে এরকম পাচ্ছি কয়টা? এরকম পাচ্ছি আমরা 7টা, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে এখানে 7/8। 66 নাম্বার প্রশ্নের উত্তর হবে 7/8। এরপর 67 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 67 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, দুইটি হেড ও একটি টেল। তাহলে দুইটা হেড হবে ও একটি কি হবে? টেল হবে। তাহলে এইখানে একটা শব্দ আছে ও। তো আমি বলছিলাম 2 নাম্বার পর্বের মধ্যে বলছিলাম ছক্কার বেলায়, তখন আমি কথাটা বলছিলাম দুইটা কথার মাঝখানে যদি এবং না হয় ও শব্দটা থাকলে দুইটা কথাকে সমর্থন করতে হবে। সেম কথা হচ্ছে মুদ্রার বেলাও, যদি দুইটা কথার মধ্যখানে যদি ও অথবা ও না হয় কি থাকে এবং শব্দটা থাকে, দুইটা কথাকে তোমার অবশ্যই সমর্থন করতে হবে। তাহলে দুইটা কথাকে সমর্থন করতে হবে, তার মানে হচ্ছে এখানে দুইটা হেড থাকতে হবে, একটা টেল থাকতে হবে। এরকম প্রশ্নটা আমরা আগেও সমাধান করছি। দুইটা হেড
একটা টেল, তাহলে এটার উত্তর পেয়েছিলাম আমরা 3/8। সেম ভাবে এটার উত্তরও পাবো আমরা কত, 3/8। এরপর 68 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে সেম প্রশ্ন আগেও সমাধান করছি, কমপক্ষে একটা তোমার কি বলছে, কমপক্ষে একটা হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে শব্দটা থাকার কারণে একটা থাকলেও নিতে পারবা, একটা হেড থাকলেও নিতে পারবা, দুইটা হেড থাকলেও নিতে পারবা, তিনটা হেড থাকলেও নিতে পারবা। এরকম তুমি অনুকূল ফলাফল পাবা টোটাল কয়টা জানো, তুমি অনুকূল ফলাফল পাবা টোটাল 7টা। তাহলে উত্তরটা হবে 7/8। এরকম প্রশ্নগুলো আমরা আগেই সমাধান করছি। এরপর অনুচ্ছেদের আলোকে 69 এবং 70 নং প্রশ্নের উত্তর দাও। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, দুইটি ট্যাল পাওয়ার সম্ভাবনা কত। ল্যাচ মানে হচ্ছে তোমার ট্যাল, ঠিক আছে। তাহলে দুইটা ট্যাল পাওয়ার সম্ভাবনা কত, দুইটাই ট্যাল হতে হবে। তাহলে দুইটাই ট্যাল, ট্যালের বেশি হওয়া যাবে না, অর্থাৎ দুইটা ট্যাল থাকলে নিতে পারবা তুমি, এর বেশি হলে নিতে পারবা না। এটা তোমরা নিজেরা সমাধান করবা। কোনো ল্যাচ বলতে ট্যাল ও মাথা বলতে এখানে হেডকে বোঝানো হয়। মাথা বলতে কাকে বোঝানো হয়, হেডকে। ল্যাচ ও কোনো মাথা না পাওয়ার সম্ভাবনা কত। এখানে কোনো ল্যাচ থাকবে না, কোনো ল্যাচ ও কোনো মাথা না পাওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো এখানে তারা আমাদেরকে বলছে কোনো ল্যাচ ও কোনো মাথা না পাওয়ার সম্ভাবনা কত। ল্যাচ বলতে এখানে কাকে বোঝানো হয়, ট্যালকে বোঝানো হয়, আর মাথা বলতে এখানে হেডকে বোঝানো হয়। তাহলে তুমি যদি একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করো, অবশ্যই হেড ট্যাল তো থাকবে, তুমি হেড ট্যাল ছাড়া কোনো বিন্দু ভাবা। এখানে তারা বলছে কোনো ল্যাচ ও কোনো মাথা না, অর্থাৎ ল্যাচও থাকতে পারবে না, মাথাও থাকতে পারবে না, ওই শব্দটা আছে, দুইটা কথাকে সমর্থন করতে হবে। এরকম তুমি অনুকূল ফলাফল পাবা না, যেহেতু তোমার অনুকূল ফলাফলটা নেই, তার মানে 0, মোট ফলাফল 8। তাহলে উপরে 0 মানে পুরো পৃথিবী কি হয়, 0। তাহলে এখানে উত্তর হবে 0। এরপর তুমি 71 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। 71 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 71 ও 72 নং প্রশ্নের উত্তর দাও। এগুলো 71, 72 এগুলো তোমরা নিজেরা সমাধান করবা। আশা করি এই প্রশ্নগুলো তোমরা নিজেরা পারবা। আমি এখান থেকে তোমাদের 73 ও 74 নং প্রশ্নগুলো সমাধান করে দিব। দেখো, একটি মুদ্রা 96 বার নিক্ষেপ করায় 36 বার হেড পাওয়া গেল। হেডের আপেক্ষিক ঘটনা কত। তুমি মনে রাখবা, আপেক্ষিক ঘটনা যদি থাকে, তুমি নিক্ষেপ করছিলা কয়বার, তুমি নিক্ষেপ করছিলা 96 বার। এটা হচ্ছে তোমার মোট ফলাফল, যতবার হেড উঠছে সেটা তোমার অনুকূল ফলাফল। তাহলে 36, এটার মধ্যে তুমি ক্যালকুলেশন করবা, অর্থাৎ 36 কে তুমি 96 দিয়ে ভাগ করবা, ভাগ করে যেটা আসবে সেটাই তোমার আনসার। এরপর 74 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, ট্যালের আপেক্ষিক ঘটনা কত। তাহলে ট্যালের আপেক্ষিক ঘটনাটা বের করতে বলছে। তো দেখো, তুমি কয়বার নিক্ষেপ করছিলা, 96 বার, তার মধ্যে হেড উঠছে কয়বার, 36 বার, ঠিক আছে। তাহলে ট্যাল উঠছে কয়বার, তাহলে ট্যাল উঠছে 60 বার। তাহলে তোমার মোট ফলাফল ছিল, মুদ্রা নিক্ষেপের মোট ফলাফল ছিল 96 বার, ট্যাল উঠছে 60 বার। এখন তুমি 60 কে 96 দ্বারা ভাগ করো, তাহলে যেটাই আসবে তোমার সেটাই আনসার। তোমরা যারা এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।